1998 সাল থেকে 2025 পর্যন্ত যত সেরা নায়িকা আছে আমি সবার বিপরীতে নায়ক হয়েছি। আমার শুধুমাত্র অপমান করার উদ্দেশ্য নিয়ে আমি বসাচ্ছি, আর প্রতিদিন গেস্ট আসছে আমার কাছে, এটা হয়। সেই জায়গায় একজন কন্টেন্ট ক্রিয়েটরের ডেফিনেটলি একটা দায়বদ্ধতা আছে, সেটা আসলে কতটুকু মানা উচিত আমাদের? হিট করার জন্য তো অনেক কিছুই আছে। এখন আমরা তো অত দূর নামতে পারি না। আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর তখন আপনি মনে করবেন সাধারণ মানুষ যদি 8টা ভুল করে আপনার ভুল 16টা হবে। ফ্ল্যাট চাওয়া নিয়েও একটা বিতর্কের তৈরি হয়েছিল। আমার মনে হয় না যে ওবায়দুল কাদেরকে নিয়েও এত কথা হয়েছে যত কথা আমাকে নিয়ে হয়েছে একটা চিঠি লেখার কারণে। আমার একটা ভুল এবং মানুষের একটা ভুল ধারণা, এটা আমি আজকে একটু পরিষ্কার হৃদয়ে বলতে চাই। বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মামলায় জেল খাটছে, মামলাটাই হাস্যকর, এবং এই কন্টেন্টটাকে আমি যখন প্রচার দিচ্ছি এটা আমার ভুল হয়েছে, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমি মনে করি যে আল্লাহর কসম যে আমি এই কথাটা বলি না, এটা মানুষ বিশ্বাস করুক এবং আমাকে ক্ষমা করে দেখ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজিকিউডিয়া শোতে। আজকের অনুষ্ঠানে যাকে নিয়ে আমার সময় কাটবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছেই পরিচিত, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একই সাথে স্ক্রিনে চোখ রেখেছেন। আমি যাদেরকে অগ্রজ মনে করি এবং বিনয়ের সাথে বলতে চাই, তিনি তার মধ্যে একজন। আলোচনা এবং সমালোচনার বাইরে জনপ্রিয়তাকে সবসময় সমানভাবে ধরে রাখা এটা খুবই কঠিন একটা কাজ আমরা যারা করি কন্টেন্ট ক্রিয়েশনে। আমি সেই সম্মানটুকু তাকে দিতে চাই এবং আপনাদের অনেকেরই পছন্দের অভিনেতা এবং উপস্থাপক এবং একই সাথে কন্টেন্ট ক্রিয়েটর আমি বলবো শাহরিয়ার নাজিম জয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অনুষ্ঠানে আসার জন্য। কিবরিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত চেনামুখ আমার, এত দেখি আপনাকে, যে জীবনে প্রথম সামনাসামনি দেখা, এটা ফিলই করছি না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জয় ভাই, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখি বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা পপুলার কন্টেন্টকে কিভাবে এক্সট্রা লেভেল অফ পপুলারিটি দিতে হয়। হ্যাঁ, আমি যদি সাধারণ মানুষের জায়গা থেকে বলি, একজন ভিউয়ার্সের জায়গা থেকে বলি, তাহলে ভিউয়ার্সের জায়গাটা থেকে আমি শুধু একটা জিনিসই কাউন্ট করি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়াটা আছে কিনা। সেই প্রতিক্রিয়া নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট কন্টেন্ট ক্রিয়েটরের কাজই হচ্ছে প্রতিক্রিয়া ক্রিয়েট করা। সেই জায়গাটিতে আপনি মারাত্মক রকমের সফল। আমি এই সফলতার গল্পে ইন ডিটেলে আপনার কাছ থেকে জানবো, কেন হয়েছে, কিভাবে হয়েছে, আপনি বুঝে করেছেন না বুঝে করেছেন, কি শিখেছেন, কি হারিয়েছেন, সবই জানবো। তার আগে আমি একটু শৈশব নিয়ে কথা বলতে চাই। আপনার পরিবার পরিজন ছোটবেলা কেমন ছিল আসলে? আমরা 2 ভাই 1 বোন। আমার শৈশব কেটেছে কুমিল্লায় আমার নানার বাড়িতে বেশিরভাগ সময়। জি। আমার বাবা জাপানে একটা হায়ার ডিগ্রি নেওয়ার জন্য গিয়েছিলেন, উনি ইঞ্জিনিয়ার ছিলেন, MS করবার জন্য জাপানে ছিলেন বেশ কিছুদিন। সেই সময় আমরা নানার বাড়িতে ছিলাম। তো কুমিল্লা এবং সেই সময়টুকুই হচ্ছে আমার শৈশবের মূল জায়গা। আর তারপর আমাদের পৈতৃক বাড়ি, মানে আমার দাদার বাড়ি হচ্ছে ইকবাল রোড। আচ্ছা। রুনা লায়লা ম্যাডাম এবং আমাদের বাড়ি হচ্ছে সামনে পিছনে। ও, তো এই বাড়িতেই আমাদের একটা টিনের বাড়ি ছিল, সেই শৈশব থেকে আমার দেখা। সামনে বিরাট বাগান ছিল, সেটা ওই প্লটটা হচ্ছে 12.5 কাঠার ইকবাল রোডে। আচ্ছা। তো পুরোটাই জুড়েই বাগান, আর বাড়িটা ধরেন ছোট। তার মানে আপনি টিনের একেবারে বাড়ি। অরিজিনালি ঢাকার বলা চলে। একদমই এখানেই আমার সব কিছু। জন্মটা শুধু কুমিল্লায়। আচ্ছা। আপনার কয় ভাই বোন ছিলেন? 2 ভাই 1 বোন। আপনি বড়? আমি বড়। বড় ছেলের উপর একটা চাপ থাকে না পরিবারের? চাপ তো আসলে এখন মনে হয় যে চাপ তো ছিলই। তখন যখন ছোট ছিলাম তখন চাপ অনুভব বুঝি করতাম নাই। না। হ্যাঁ। আমার বাবা কিন্তু চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, জি। এবং আমি শৈশব থেকে তাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এভাবে আস্তে আস্তে তাকে ধাপে ধাপে চিফ ইঞ্জিনিয়ার হতে দেখেছি। এটা খুবই একটা সম্মানের পোস্ট, গুরুত্বপূর্ণ পোস্ট এবং খুবই সম্মানিত মানুষ। আমার দাদা ছিলেন পার্লামেন্ট সেক্রেটারি এবং 3 বারের MP। আমাদের বেড়ে ওঠাটা ছিল খুবই সম্ভ্রান্ত একটা পরিবারের ভিতরে, কিন্তু আমার বাবা ছিলেন খুবই সৎ একজন ইঞ্জিনিয়ার। উনি কখনো
টাকাও ঘুষও খান নাই, অনৈতিকভাবে ইনকামও করেন নাই। তো আমার শৈশবের কিছু দুঃখ আছে এই জন্য। যেমন আমার খালা দুবাইতে ছিল, তা আমার দুবাই যাবার কথা ছিল। জি। তো খালা ভিসা ব্যবস্থা করছে, তা আমার বাবাকে একদিন আম্মা বলল যে ও তো দুবাই যেতে চায় ওর খালার কাছে। বাবা বলল আচ্ছা আমি জানাচ্ছি। 2 দিন চিন্তা করে এক রাতে বলল যে না, টিকেটের টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। ওইটা আমার মনে আছে, হ্যাঁ। এবং আমি জীবনে এরপরে বোধহয় 33 বা 34 বার দুবাই গেছি। যতবার গেছি আমার কাছে মনে হয়েছে যে এই দুবাইতেই আমি যখনই আসি আমার মনে হয় যে বাবা আমাকে সেই দিন যদি পাঠাতে পারতো, আমার যে আনন্দটা লাগতো সে আনন্দটা আমার লাগে না। আমার বাবার প্রতি কোনো ক্ষোভ নাই, এখন গর্ব হয়। আমি পাইলট হতে চেয়েছিলাম, তো 17 লক্ষ টাকা লাগতো ট্রেনিং নিতে, প্রাইভেট। আমার বাবা সেখানেও আমার একটা মিটিং, ঘরোয়া মিটিংয়ে বাবা বললেন যে 17 লক্ষ টাকা তো আমি ব্যবস্থা করতে পারবো না। এবং তখন আমার স্বপ্নটা ভেঙে যায়। তো যখন আমি বাবার থেকে এটার গ্রিন সিগন্যাল পেলাম না, তখন আমার মন খুব খারাপ হলো। তো আমার মামা তো চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, তা মামার বাড়িতে খুব যাতায়াত আমাদের ছোটবেলা থেকে। মামা তো ভাই বোনদের সাথে বন্ধুত্ব, ওদের বাড়িতে যাতায়াত, সেই সূত্র ধরে এফডিসিতে আমার যাওয়া শুরু। পাইলট হওয়ার স্বপ্ন ভাঙার পরে এফডিসির স্বপ্ন শুরু হলো সালমান শাহকে দেখে। আচ্ছা। একদিন দেখলাম আমার মামার ছবি স্নেহ, ছবির নায়ক সে একটা গাড়ি চালিয়ে এফডিসিতে ঢুকলো এবং খুব 7-8 জন লোক সাথে সাথে দৌড়ে চলে আসলো তাকে রিসিভ করবার জন্য। একটা যে সম্মান, আমার ওই মুহূর্তেই মনে হলো যে না, আমি নায়ক হব। এটা ঠিক 94-এর ঘটনা। তখন আমি সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি সম্ভবত। তো নায়ক হওয়ার জন্য মামার কাছেই তো আবদার। মামা আমার আবদারে কিন্তু সায়ও দিলেন, আমাকে ব্যায়াম ট্যায়ামও নিজে দেখাই দিলেন। তখন তো আমি শিওর হয়ে গেলাম যে এখন তো সালমান শাহ নায়ক হচ্ছে, মানে হচ্ছে যে বাচ্চা বাচ্চা ছেলেরা নায়ক হচ্ছে, তা ভাই, আমি আমি আরো আপনার বাচ্চা। সামনে চা খাচ্ছি, প্লিজ। অবশ্যই আপনি, এবং আপনি চার কথা বলেন না, এই জন্য অনেকে দর্শক বলতে পারে আপনাকে আমরা ব্রেকেই, ইফ ইউ ওয়ান্ট। নো প্রবলেম। ওকে, জি প্লিজ। আমার কথা আপনি এনজয় করছেন তো? ডেফিনেটলি। ওকে দেন। আমি যখন ডিসিশন নিলাম যে সালমান শাহকে দেখে নায়ক হব, মামা আমাকে ব্যায়াম ট্যায়ামও শিখালেন। আমি এক ধরনের শিওর হয়ে গেলাম যে মামার পরবর্তী কোনো ছবিতে নিশ্চয়ই আমি নায়ক। আমার নানি আমার নানাকে ভীষণ রকমভাবে থ্রেট দিলেন যে তুমি যদি তাকে লাই দাও তাহলে কিন্তু তার পরিবার তুমি চেনো না, তার ফ্যামিলি। কারণ আমার দাদার বাড়ির সবাই হচ্ছে ভীষণ ভীষণ শিক্ষিত, সব বড় বড় সচিব, ওই এরকম সব, চাচা কেমিস্ট, আরেক চাচা ডাক্তার। পড়াশোনার বাইরে তারা অন্য কোনো কিছু চিন্তাই করে না। নায়ক আমার ফ্যামিলি মেনে নেবে না। আমার নানি এটা খুব বুঝালো যে আমাদের সংসারে ঝামেলা হবে। নানির ভয়ে নানা, আমার মামা এত ভয় পাইলো সে আমাকে খুলেও বলল না। সে আমাকে ব্যায়াম দেখায়, আবার নানিকে ভয় পায়। তো ফাইনালি আসলে মামার দ্বারা আমার সিনেমার নায়ক হওয়া হলো না। যখন আমি হবে না বুঝতে পারলাম, তখন আমার শুরুটা করতে হলো ঠিক 100 নাম্বার থেকে নিচে নেমে 1 নাম্বার, মানে -1 থেকে। কোথায় জানেন? আমি তখন একটা টিএসসি কেন্দ্রিক নাট্য দলের সাধারণ সদস্য পদ, মানে ফর্ম কিনলাম। আমি নাট্য মঞ্চকর্মী থেকে শুরু করলাম আমার কাজ। এই যে যুদ্ধ শুরু করলাম মঞ্চকর্মী থেকে, স্ট্রাগল করতে 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 অভিনয়ে টেলিভিশনের সুযোগ পেলাম, সেটা একটা বড় অধ্যায়। সেখান থেকে ফাইনালি মামার সিনেমাতে আমি নায়ক হলাম 2004 সালে জীবনের গল্প ছবিতে, এটা ইমপ্রেস টেলিফিল্মের। জীবনের, রাইট রাইট। আমার বিপরীতে ছিল শাবনূর। দেন আমি মামার পরপর 3টা ছবির নায়ক হিসেবে কাজ করি। দেন আমি নিজে একটি ছবি চ্যানেল আই আমাকে দেয়, আজাদি হাসনাত ফিরোজ নামে এক ডিরেক্টর, গ্রামগঞ্জের প্রীতি, সেটা করি। এবং তখন আমার সিনেমার ক্যারিয়ার হয়। আবার সিনেমার ক্যারিয়ারটা দ্রুত শেষও হয়ে যায়, আবার কাম ব্যাক করি নাটকে। শেষ হলো কেন? শেষ হলো যখন
মান্না ভাই মারা গেল তখন সিনেমারই একটি ব্যাপক চেঞ্জ আসলো, অন্য ধরনের ছবি আসলো, এবং টেলিভিশন থেকে কেউ সিনেমাতে গিয়ে হিট হবে সিনেমার লোকজন চাইতেন না, মন থেকে চাইতেন না, বা সিনেমার লোকদের সাথে যে কমিউনিকেশন স্কিল একটা থাকা দরকার সেটা আমাদের আসলে ছিল না। একটু ফিল্মিক প্যাটার্ন এটাকে বলে, সেই প্যাটার্নে আসলে আমরা পড়ি না। এটা আমি পরে আমার গবেষণায় আমি যা পেয়েছি। তো তখন থেকে ছিটকে গেলাম এবং ছিটকে আবার নাটকে আসলাম। রাইট। নাটকে আসার পর নাটকের লোক বলা শুরু করলো সিনেমায় নেচে গিয়ে আসছে, কিছুই করতে পারে নাই, না না আসলেই ভালো হইতো। ওদের অ্যাটিটিউড হচ্ছে আমাকে না রাখার বা আমাকে প্রতি এক ধরনের বিরূপ দৃষ্টিভঙ্গি। তো সেই বিরূপ দৃষ্টিভঙ্গি নিয়েও ৩-৪ বছর মোটামুটিভাবে কাজ করলাম। তারপর দেখি কাজ আসলেই আমার কমে যাচ্ছে, বিয়ে শাদী করলাম, নানান ঘটনা দুর্ঘটনা সব কিছু মিলিয়ে আমি দেখলাম যে আমার সংসার বা আমার এই পেশা থেকে আমার হচ্ছে না, সার্ভাইভ করা হচ্ছে না। আমার খুবই একটা স্ট্রাগল টাইম শুরু হলো। তখন আমার খুব একটা দুঃসময় গেছে, এবং সেটা ধরেন 2016 পর্যন্ত ধরেন সেই দুঃসময়টা, 2010 থেকে যদি ধরি বা 9 থেকে যদি ধরি, 16 পর্যন্ত একেবারেই আমি বিচ্ছিন্ন কাজ করে সার্ভাইভ করেছি ওই সময়। তারপর হঠাৎ করেই উপস্থাপনার রাইট, আমি এই টার্নিং পয়েন্টে আসতে চাই। আমি যদি ভুল না বলে থাকি, এটা সম্ভবত এটিএন বাংলার একটি সেন্স অফ হিউমার প্রথম শো যেটা আপনার ক্লিক করে, মানে চূড়ান্ত পর্যায়ের ক্লিক যেটাকে বলে, এটা সম্ভবত এটিএন বাংলার চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন তার একটা ইন্টারভিউ। হ্যাঁ, মানে তার ইন্টারভিউর আগেও আমার মানে সেমি হিট ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সেন্স অফ হিউমারই হচ্ছে আমার উপস্থাপনার শুরু, এবং সেটা এটিএন বাংলায় হয়েছিল। যে কিভাবে সেটাও আমি বলেছিলাম অন্য কয়েকটি জায়গায়, তারপর আপনার কাছে বললে আরো বেশি অনেক মানুষ জানবে। আমি আসলে ওই চেয়ারম্যান স্যারের কাছে নাটক চাইতে গিয়েছিলাম। আচ্ছা। সবাই নাটক চাইতে যাইতো, উনি খুব তদবির আর সুপারিশের যন্ত্রণায় উনি ভরপুর হয়ে থাকতো, আবার উনি ভালোবাসতো সবাইকে। তা আমাকে পছন্দ করতেন, তা আমাকে রাগ হয়েই বললে ফেললেন যে খালি নাটক বলেন, নাটক করেন না, ম্যাগাজিন করেন। বললাম ম্যাগাজিন করব, আচ্ছা করি, একটা কিছু তো দিল, তাহলে এবার ম্যাগাজিন করি। হ্যাঁ করেন, আপনি ম্যাগাজিন করেন, আমি আপনাকে পাশ করে দিচ্ছি। ম্যাগাজিনের জন্য চিন্তা করলাম মামা ভাগিনা একটা নাম। ডাক্তার এজাজকে বললাম যে মামা তুমি হবা মামা, আমি ভাগিনা, আমরা দুইজন মিলে ম্যাগাজিন করি। এজাজ বলল যে কোনো সমস্যা নাই, তুমি যা বলবা তাই হবে। আমি স্ক্রিপ্ট মোটামুটি গবেষণা করে বের করে যখন ওনাকে খুঁজি, উনি আর ফোন ধরেন না। তখন বুঝলাম যে এই তো পিছলা, খুব ধরা যাবে না। তখন আমি মির সাব্বির অভিনেতা, তাকে বললাম যে আমরা আসো দুইজনই মিলে একটা কিছু করি। তখন সে টেলিভিশনের ব্যস্ততম অভিনেতা, তার শিডিউলই নেই, আমাকে বলছে করবে, কিন্তু আমি বুঝলাম যে ওরে দিয়েও হবে না। তখন আমি একদম সহজ ফর্মুলায় চলে গেলাম, নিজেই নেমে আমি তখন একা আমার কিছু কাছের লোকজনকে ডেকে একটা পর্বেই 6-7 জন অতিথি দিয়ে একটা পর্ব শুট করলাম। ওকে। সেটা একটু ছিল আমার মাথায়, ছিল একজন ব্যক্তি যার অনুষ্ঠান আমার খুব ভালো লাগতো, শফিক রেহমান, লাল গোলাপ করত। লাল গোলাপ আমার কাছে খুব খুব বুদ্ধিদীপ্ত একটি প্রোগ্রাম মনে হতো, এবং তখন তো এত ক্লেম ছিল না, আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন জিনিস প্রথম দেখা। তো আমার ওই প্রোগ্রামে আমি ইন্টারনেট থেকে বিভিন্ন ক্লিপস দেখাতাম, পাশে ইন্টারভিউ চলতো। এরকম 2-3টা পর্ব যাবার পরে হঠাৎ করে এটিএন বাংলা বলল যে এটা একটা মানহীন, অগুরুত্বপূর্ণ, অপ্রাসঙ্গিক অনুষ্ঠান, এটাকে বন্ধ করে দেওয়া হোক। এবং একটা চিঠি আমার নামে ইস্যু হলো, আমাকে চিঠিটা ধরাই দিল চেয়ারম্যান স্যার ডক্টর মাহফুজুর রহমান। আমি ওনাকে বললাম যে আমাকে আর 3টা মাস সময় দেন। বলছে চ্যানেল তো মানবে না। আমাকে দেন, এটা রিকোয়েস্ট, 3টা মাস আমাকে সময় দেন। তো উনি কি মায়ায় আমাকে দিলেন, আর আমি বা কেন 3 মাস চাইলাম আমি বুঝলাম না কোনো কারণ। তো তখন শিল্পী সমিতির ইলেকশন চলতেছিল। তো ইলেকশনে আমি জায়েদ খানকে ফোন দিয়ে বললাম যে আপনার প্রমোশন করব এটিএন বাংলায়, আপনি ইলেকশনে দাঁড়াচ্ছেন, আসেন। তার বলছে আপনি প্রমোশন করবেন,
রানা আমি পূর্ণিমারে নিয়ে আসবো, আর কারে কারে লাগবে বলেন। আমার কথা তো খুব লাইনে লাইনে আগাচ্ছে। তো সে পূর্ণিমাকে নিয়ে যখন আসলো, ওই পর্বটা স্বাভাবিকভাবেই পূর্ণিমার একটা ক্রেজ, হ্যাঁ, জায়েদ খানের একটু উল্টাপাল্টা কথা, সব কিছু মিলিয়ে আমার কোনো এফোর্টই ছিল না। প্রশ্নের উত্তরে আমার প্রোগ্রামটা একটু হাইলাইটেড হয়। জায়েদ খানই আমাকে আবার 2-4 জন ভালো ভালো গেস্ট অ্যারেঞ্জ করে দেয় ওই ইলেকশন উপলক্ষে। এই এক ইলেকশনকে কেন্দ্র করে আমি মোটামুটি আগায়ে যাই, এবং ফাইনালি আমার ফোনেই অপু বিশ্বাস আসে একদিন। ওকে। তো অপু বিশ্বাসকে আমি জিজ্ঞেস করলাম যে কেমন আছো, সে উত্তর দিল, বুবলি থাকতে আমি ভালো থাকি কিভাবে। এই হচ্ছে আমার টার্নিং পয়েন্ট। এবং এরপরে কি মাহফুজ সাহেব নিজেই চাইলেন যে আপনার অনুষ্ঠানে আসার জন্য? আমি ইঙ্গিত দিলাম, এক ইঙ্গিতেই উনি রাজি হয়ে গেলেন। তখন কিন্তু উনি গান দিয়ে হিট। তখন উনি গান দিয়ে হিট, এবং ব্যাপক হিট। জি। আর আমি মজাটা পেলাম যে আমি তাকে প্রশ্ন সব গানের মাধ্যমেই উত্তর দিলাম। না, কিন্তু আপনি অনেক ডেসপারেট প্রশ্ন করেছেন, মানে এটা আসলে প্রশ্ন প্লাস এন্টারটেইনিং প্রশ্ন ছিল যে আপনি এর সিচুয়েশন হলে কি গান গাইতেন। এই যে তিনি একটা সিচুয়েশনে বাচ্চাদের মতো একটি গান গেয়ে ফেললেন, হ্যাঁ, এটা মানুষ তখন যে কি পরিমাণ লুফে নিয়েছিল, এটা আসলে এই যুগে মানে এত বছর পরে এসে আমার কাছে মনে হয় যে একটা না, কিন্তু স্বপ্ন। আপনি ওনার চ্যানেলে বসেই ওনাকে প্রশ্ন করছেন যে আপনার যে গান হয় না, আপনি যে গাইতে পারেন না, এগুলো কি আপনি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে করেছিলেন নাকি ফ্রিডমটা উনি দিয়েছিলেন? না, কোনো অনুমতি নেই। উনি খুবই সহজ সরল একজন অভিব্যক্তির মানুষ। উনি মানে আপনি যদি একবার ওনার চোখের দিকে তাকিয়ে ওনার সাথে টোন মিলিয়ে কথা বলতে পারেন, উনি ক্যামেরার সামনে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ওকে, সামনাসামনি কথা বলার চেয়ে। ওকে, বিউটিফুল। সো ওই সুযোগটা আমি এবং কাজে তারপর লাগিয়েছি। এগুলো এডিটও করে হয়নি? সামান্য এডিট, ওই যে আশেপাশের লোকজন থাকে না, তারা কিছু এডিট, অতিরিক্ত ভালোবাসা, হ্যাঁ। অতিরিক্ত ভালোবাসায় কিছু এডিট করেছে, তা না হলে আরো অনেক কিছু ছিল। ওকে। তখন পর্যন্ত জয় ভাই আপনি তুমুল প্রশংসিত, তুমুল আলোচিত। এটা আমি আমার ওপিনিয়ন বলছি, আপনি আপনার সঙ্গে দ্বিমত করার সুযোগ আছে। এরপরে অনেকগুলো পপুলার প্রোগ্রাম আপনার ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে এসছে এবং আপনি প্রচুর ব্যস্ত হয়ে গেছেন চ্যানেল আই প্লাস অন্যান্য জায়গাগুলোতে। একটা পর্যায়ে এসে নেগেটিভলি মানুষ নেওয়া শুরু করলো আপনার কন্টেন্টগুলো, এবং আপনার কাছে অনেকেই বলা শুরু করলো এরকম আপনারই অঙ্গনের যে আপনি যে ধরনের প্রশ্নগুলো করেন এগুলো ক্যাওয়াস তৈরি করার জন্য। এটাকে প্রাথমিক পর্যায়ে আপনি কিভাবে ডিফেন্ড করবেন বা আপনার কি বলার আছে আসলে? স্টেপ বাই স্টেপ তো আমরা আসলাম, যে আপনি বললেন যে একটি পর্যায় পর্যন্ত ব্যাপক জনপ্রিয় ছিল, জি। মানুষ অনেক ইনফরমেশন পাচ্ছিল, রাইট। আমাদের তারকাদেরকে নিয়ে মানুষের কিউরিসিটিগুলো সব আমার মাধ্যমে জানা হয়ে যাচ্ছিল। এরপরে আমার অনুষ্ঠানের যখন আমি একটা চ্যালেঞ্জে পড়ে গেলাম, 300 সেকেন্ড, সেটি প্রতিদিন আপনার হাতের সময় 300 সেকেন্ড আপনি একজন গেস্টকে আপনি মোটামুটি ময়নাতদন্ত করবেন চ্যানেল আইতে। ফরিদুর রেজা সাগর ভাই হচ্ছেন একজন, আমি মনে করি যে সে মেধার সাগর। হ্যাঁ, তিনি Definitely, এত yes. মেধাবী একজন মানুষ, এমন এক চ্যালেঞ্জ আমার উপর চাপিয়ে দিলেন, বা এমন এক ব্লেসিংস আমাকে দিলেন যে তুমি 300 সেকেন্ডে যা করবা মানুষ যেন 3 ঘন্টায় তা না করতে পারে। সো এইটা একটা শোনার পরে, এই কথাটা শোনার পরে আমি কিন্তু অনেক বেশি ডেসপারেট হয়ে গেলাম যে না, আমাকে 300 সেকেন্ডে তাহলে কিভাবে আমি সার্ভাইভ করবো। 300 সেকেন্ড তো কোনো সময় না, কেমন আছেন কি আছেন জিজ্ঞেস করতে করতে 300 সেকেন্ড চলে যায়। সেখানে আপনি আমার ঘড়ির কাঁটা টুক 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 করে বাজছে, আমাকে Right. হিট করতে হবে অনুষ্ঠান। সো তখন আমার শুরু করতেই হলো প্রোগ্রাম এমন জায়গা থেকে যেখান থেকে আসলে এটাকে মাঝামাঝি একটি জায়গা বলবো, মানুষের কথার মাঝের কথা যেরকম হয় সেই জায়গা থেকে শুরু করতে হলো। তো তখন ওই গেস্টও অল্প সময় উত্তর দিতে গিয়ে সেও জানে যে 300 সেকেন্ডে শেষ করতে হবে, উল্টাপাল্টা উত্তর দেওয়া শুরু করলো। এই উল্টাপাল্টা উত্তর যখন দেওয়া শুরু করলো তখন তার বিপক্ষে গেল দর্শক। সে যদি দর্শকের খুব প্রিয় হয়ে থাকতো তাহলে দর্শক তখন এই প্রশ্ন করার জন্য আমার উপর বিরক্ত হতো। আবার কেউ কেউ কথা বলতে চাইতো, বলে টলে বাড়ি গিয়ে মনে হতো যে ঠিক নাই। ঠিক হয় নাই, তখন আসলে আমাদের করারও কিছু ছিল না। আবার অনেকে প্রচার হওয়ার 2 সপ্তাহ 3 সপ্তাহ 3 মাস 4 মাস পরও মনে হয়েছে, কেউ একজন আত্মীয় সুইডেন থেকে ফোন করে তাকে যখন গালি দিছে তখন তার মনে হয়েছে যে তুমি কেন করছো, তখনও আমি ফোন কন্টেন্টটা নামাই ফেলো। কন্টেন্ট নামানোর থ্রেটও পাইছি, গালিও শুনছি। তো এগুলো তো একটা প্রসেসের মধ্যে পড়ে গেছে। আসলে হয় কি, ধরেন আপনি যখন একটা যুদ্ধে নেমে যাবেন, সেটা রাইট হোক আর রং হোক, কেউ একজন আপনাকে যুদ্ধে নামিয়ে দিল এবং আপনার আসলে এই যুদ্ধটা করা ছাড়া আর কোনো গতি নেই,
তখন এই যুদ্ধের সুবিধা অসুবিধা সবকিছু আপনাকে ফেস করতে হবে। কিন্তু জয় ভাই, মানে আমি নিজেও তো আপনার মতোই একজন মানুষ, কাজ করি। এটা ঠিক যে আমরা ইন্ডাস্ট্রিতে কিছু কিছু পার্সন আছি যাদেরকে হয়তো আমাদের কি হয়তো বেশি চেনে, চ্যানেলের চাইতে বেশি চেনে। আমি যদি বলি এভাবে বলি, বিনয়ের সঙ্গে বলতে চাই, লাইক এই অনুষ্ঠানে যদি একটা ব্ল্যান্ডার হয় বা কোনো কারণে, মানুষ প্রথমে তো আমাকে ধরবে, আমাকে নক করবে, যেটা উচিত না। কারণ এটা কিন্তু আমি এখানে একটা জব করি বা আমি এখানে কিছু ডিরেকশন নিয়ে কাজ করছি, এই অনুষ্ঠানটা করার পরে কিছু এডিট হয়। সো রেসপন্সিবিলিটি জায়গায় যদি ডেফিনেটলি আসতে আমি রেসপন্সিবল, কিন্তু সেটার কয়েকটা লেয়ার পার হওয়ার পরে কিন্তু মানুষ আমাদেরকেই চেনে, যেহেতু আমরা ফেসে থাকি। তো আপনি তো নিশ্চয়ই ততদিনে বুঝে গেছেন, অ্যান্ড ইউ আর ভেরি ওয়াইজ পার্সন, যে আপনার ততদিনে একটা ইমেজ দাঁড়িয়ে গেছে, মানে বোল্ড ইমেজ যেটাকে বলে উপস্থাপনার জগতে, এবং সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সামহাও আপনি কি ওই জায়গাটায় কোনোভাবে ব্রেক করতে পারতেন, নাকি আপনার কাছে মনে হচ্ছে না গো উইথ ফ্লো, যে কোনোভাবে হোক না কেন পপুলারিটি তো আসতেছে, আলোচনায় আছি, সো আমি এটাকে এনজয় করব? আমার আসলে ওই ভাবনার সময়টা আমি পাইনি সিরিয়াসলি। যেটা মানে আমি অনেক বছরের বঞ্চিত একজন মানুষ ছিলাম অভিনয়ের থেকে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, পরিচিতির দিক থেকে। তো আমার লেট করে শুরু হলো উপস্থাপনা দিয়ে একটা নতুন জীবন। সো আমার আসলে এত মানে কিছু নিজেকে নিয়ে ভাবার, ইমেজ কিংবা আমার স্টপ করা উচিত, সামাজিক দায়বদ্ধতা, এটার ভাবার সুযোগ আমার ছিল না। কারণ আমার মাথার উপরে সাগর ভাই ছিলেন এবং তিনি যে ফিলোসফি নিয়ে চলেন, তার ফিলোসফিতে আমি যখন আমার নিজেকে বসাতাম, তখন আমি বুঝতাম যে আই এম রাইট, আমি কোনো ভুল কিছু করছি না। কেন ভুল কিছু করছি না? আপনি দেখেন, আমি কিন্তু রেকর্ডেড প্রোগ্রাম করতাম এবং আমি তারপরে গেস্টদেরকে জিজ্ঞেস করতাম কি ধরনের শো চাও বা কি ধরনের শো চান, নর্মাল নাকি হিট নাকি সুপার ভাইরাল। আমি প্রত্যেককে জিজ্ঞেস করতাম এবং আশ্চর্যজনকভাবে 99% গেস্ট আমাকে বলতেন সুপার ভাইরাল। গেস্টের সম্মতি নিয়ে আমরা এই সুপার ভাইরাল প্রোগ্রামগুলো করতাম। এরপর আমি বলতাম যদি কোনো কিছু বাদ দিতে হয়, আমার প্রডিউসারকে স্ট্রং নির্দেশনা দেওয়া থাকতো যে গেস্ট যা বলে সেইভাবে অন এয়ার করার জন্য। প্রডিউসার সেইভাবে অন এয়ার দিতেন। অনেক গেস্ট নিজে বসে এডিটও করেছেন আমাদের প্রোগ্রাম। তারপরও দুই একটা অ্যাক্সিডেন্ট তো ঘটেছে এবং দেখা গেছে যে ঘটেছে কাকে নিয়ে, যার ইন্টারভিউ নিচ্ছি তাকে নিয়ে না, সে আরেকজনকে নিয়ে এমন একটা কথা বলেছে, সেই কারণে ঘটে গেছে ঘটনা। তো এটা আসলে আপনি যেটা বলেছেন সেটা একদিক থেকে রাইট, যে এক ধরনের কোন্দল তো তৈরি হতোই। আবার আপনি যদি আরেক দিক থেকে ভাবেন, আমাদের মিডিয়াতে কাজ ছিল না, কিন্তু আমরা কোন্দলই করছিলাম। হয় ইলেকশন করছিলাম, তা না হলে বিচ্ছেদ, বিয়ে, ছাড়াছাড়ি, তা না হলে একজনকে বড় স্টারকে গালি দিয়ে বাহবা নেওয়া। কিছু না কিছু করে আমরা আলোচনায় থাকতে চাচ্ছিলাম বেশিরভাগ মানুষ। মানে আমি ইন্টারভিউ নিচ্ছিলাম, কিন্তু যারা গেস্ট তাদের কথাই আমি বলছি, কিংবা তার ছবির প্রমোশনের জন্য সে চাচ্ছিল একটা হাইপ ক্রিয়েট করতে। আমি সব কিছুরই তো সাক্ষী। তো আমি তখন উদার চিত্তে এই ধরনের রহস্যগুলো আমি দেখেছি, যে এখানে আমার শুধুমাত্র অপমান করার উদ্দেশ্য নিয়ে আমি বসাচ্ছি, আর প্রতিদিন গেস্ট আসছে আমার কাছে। এটা হয় কিবরিয়া ভাই? আপনি বলেন। এটা হয় না, ডেফিনেটলি হয় না। এবং এক গেস্ট 3বার 4বার করে আসছে আমার প্রোগ্রামে। আজকে যদি আপনি বলেন, ধরেন মেহের আফরোজ শাওন আপা, ও সেন্স অফ হিউমারে যখন আসেন তখন তো ব্যাপক হিট হয় যে আমি আমার বান্ধবীর বাবাকে বিয়ে করি নাই, আমি সামহাও কি একটা উনি বলেছেন কথাটা, কোটেশন, মানে হুমায়ুন স্যারের সম্পর্কে বিয়ে করা নিয়ে, যে আমি আমার বন্ধুর, আমি লাইনটা মনে করতে পারছি না, এনিওয়েজ এই ধরনের একটা কথা বলার পরে একটা ব্যাপক আলোচনা হয়ে গেল। উনি এই আলোচনা শোনার পরে উনি ভালোভাবে আলোচনাটা নেয় নাই। ঠিক আছে, আমার সাথে ফোনে কথা হলো, আমি ওনাকে বুঝালাম যে মানুষ বলবেই, আপনি বাদ দেন এটা। উনি আমার সেকেন্ড আরেকটা প্রোগ্রামে আসলেন, সেই প্রোগ্রামটার নাম হচ্ছে কমন সেন্স। উনি আমার থার্ড আরেকটা প্রোগ্রামে আসলেন, সেই প্রোগ্রামটার নাম হচ্ছে উইথ নাজিম জয়। উনি আমার ফোর্থ আরেকটা প্রোগ্রামে আসলেন, সেটার নাম লাভ অ্যান্ড সরো। উনি আমার ফিফথ আরেকটা প্রোগ্রামে আসলেন, সেটার নাম 300 সেকেন্ড। সেই 300 সেকেন্ডে উনি আরেকবারও আসলেন, তারপর ওনার মনে হলো যে এটা খুব খারাপ হয়েছে এবং উনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করলেন।
তো এই ধরনের ঘটনাগুলিও আমার দিক থেকে অপ্রত্যাশিত। আপনি যদি না আসতেন, আমি কি আপনাকে জোর করতাম? করতাম না তো। আমি তো কত আননোন মডেলকে একদম দেখছি যে আমার শো করার পরে সে আলোচনার শীর্ষে চলে গেছে, কারণ সে ভাইরাল, সুপার ভাইরাল হতে চাইছে। আমি কোশ্চেন করছি, সে উল্টাপাল্টা উত্তর দিয়েছে, সুপার ভাইরাল হয়ে গেছে। দায়বদ্ধতার জায়গা থেকে হয়তোবা আমার এখন যে রিয়েলাইজেশনটা হচ্ছে সেটা হয়তোবা আগে হলে ভালো হতো, বাট আগে হয় নাই, এখন তো হচ্ছে। ফাইন, সেই জায়গাটায় অবশ্যই রেসপেক্ট। আপনার উপস্থাপনার ক্যারিয়ার কত বছরের? এখন তো 7 বছর চলছে। 7 ইয়ার্স। এই 7 ইয়ার্সের যদি একদম কোর রিয়েলাইজেশন আপনাকে বলি, যে একটা কন্টেন্ট যে হিট হয় সেটা তো আপনি ডেফিনেটলি বোঝেন করার আগে যে কন্টেন্টটা হিট হবে। সেই জায়গায় একজন কন্টেন্ট ক্রিয়েটারের ডেফিনেটলি একটা দায়বদ্ধতা আছে। সেটা আসলে কতটুকু মানা উচিত আমাদের? কন্টেন্ট ক্রিয়েটের জন্য তো আমরা হিট করার জন্য তো অনেক কিছুই আছে। এখন অশ্লীলতা আছে, আমরা তো অত দূর নামতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি যে ধরেন এই কন্টেন্টটা আমাদের হিট করানো লাগবে বা এটা আমাদের হিট হলে ভালো হয়। সেই কন্টেন্টকে হিট করানোর জন্য কি মশলা দিতে হয়, কি ধরনের কোশ্চেন করতে হয়, কোন মোমেন্টটাকে ইউজ করতে হয়, কোন বিষয়ে খোঁচা দিতে হয়, এগুলো তো আসলে আমাদের একটা প্র্যাকটিস এবং আমরা জেনে গেছি। এবং একটি মানুষ সম্পর্কে তো আমাদের স্টাডি আছে। সবাই কিন্তু ইচ্ছা করলেই হিট হতে পারে না, সব শো হিট হয় না। সো ওই ব্যক্তিটি সেই রকম ব্যক্তি হতে হবে, তার ভেতর থেকে সেই কথা আসতে হবে। আজকে আপনার এখানে এসে মানুষ কাঁদে, এই চেয়ারে বসে এইখানে এসে প্রাণ খুলে কথা বলে, কারণ আপনি সেই ফিলটা দিচ্ছেন। আরেকজন উপস্থাপক সে ফিল কখনোই দিতে পারবে না আপনার মতো, বা আমি যে আপনার সাথে প্রাণ খুলে কথা বলছি, আমি সেই ফিলটা পাচ্ছি। উপস্থাপক কিন্তু অন্য বিষয়ে, এটার মর্যাদা, এটার জ্ঞান, এটার মেধা কোন পর্যায়ের, এটা তো আপনি পৃথিবীর বিভিন্ন উপস্থাপক দেখলে বুঝতে পারেন। কিন্তু আমাদের দেশে তো গুণীর মর্যাদা বরাবরই কম। সো আমরা কন্টেন্ট ক্রিয়েটার গড়পড়তা সবাই, কিন্তু আমি মনে করি এই কাজটা অনেক কঠিন। তো আপনি কন্টেন্ট হিটের কথা বলছেন, কন্টেন্ট হিটের অনেকগুলো ফর্মুলা আছে। কতদূর আপনি নামবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আমি কতদূর নামবো আমার উপর ডিপেন্ড করে। বাট আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটার, তখন আপনি মনে করবেন সাধারণ মানুষ যদি 8টা ভুল করে, আপনার ভুল 16টা হবে। কারণ আপনি এমন একটা বিজনেস করছেন বা আপনি এমন একটি জায়গায় নিজেকে ব্যস্ত রেখেছেন, কাজে নিযুক্ত রেখেছেন, যেখানে ভুলের সংখ্যা অন্য পেশার থেকে বেশি হবেই। এই 7 বছরে আপনি ইন টোটালি উপস্থাপনার জগতে যে ইমেজটা নিজের দাঁড় করিয়েছেন, আপনাকে যদি এটা রিওয়াইন্ড করার সুযোগ দেওয়া হতো, একদম প্রথম থেকে বিগিন শুরু করার, যে ইমেজটা আজকে আপনার দাঁড়িয়েছে, আপনি কি এই ইমেজটাই দাঁড় করাতেন, হ্যাঁ অথবা না? হ্যাঁ, দাঁড় করাতেন। এক্স্যাক্টলি। কেন? আমি তো কোনো অ্যাম্বিশন নিয়ে আসি নাই উপস্থাপক হিসেবে। আমার তো সার্ভাইভালের প্রশ্ন ছিল। আল্লাহ আমাকে একটি কাজ আমার চিন্তার বাইরে জোগাড় করে দিয়েছিল। সো আমি তো জানতাম না যে এখান থেকে আমার এর আগের 12 বছরের নাটক, সিনেমার এত কষ্টের ক্যারিয়ার এরকম আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, এবং এরকম একটি কাজে আমি এত জনপ্রিয় হয়ে উঠব, যেই জনপ্রিয়তা আকাশ পাতাল, মানে আমি নিজেই নির্ধারণ করতে পারি না। আমি সেটা দেখছি তো, মানুষ যে কি রকম ভাবে আমাকে মানে জাস্ট রিভার্স চেনা শুরু করছে। হেইট করুক, গালি দেখ, কিন্তু চিনে না এমন লোক বাংলাদেশে আমাকে নেই। তা আমি তো সেই একটা অচেনা লোক হয়ে যাচ্ছিলাম, এক্স অভিনেতা, এক সময়কার অভিনেতা। এটা আরো 10 বছর আগের থেকে এরকম বলা শুরু করছিল। তো সেই জায়গার থেকে যা কিছু পেলাম সবই আল্লাহর রহমত। আমি মনে করি মানুষের গালিটাও আল্লাহর রহমত। এবং জানেন কিবরিয়া ভাই, আমি যখন একদম আমার কাজ ছিল না, আমি যখন একদম বেকার হয়ে পড়েছিলাম, তখন আমি জানতাম যে শুক্রবারে, জুম্মার দিনে দোয়া কবুল হয়। আমি শুক্রবারে সারাদিন মসজিদে থাকতাম এবং জুম্মার নামাজের সবার আগে যেতাম। সবার আগে যে নাকি মসজিদে যেতে পারে তার একটা উট কোরবানির সওয়াব পাবে। এবং শুক্রবার দিন ফজর থেকে মাগরিবের মধ্যে এমন একটা সময় আছে যখন দোয়া কবুল হয়। আমি একটা সময়, কোনো শুক্রবারের কোনো একটা সময় মিস দিতাম না। আমি সেই দোয়া আল্লাহর কাছে, আমি এমনভাবে আল্লাহর কাছে চাইছি। আমি মসজিদে, আমার সেই মসজিদে বসে আমি হঠাৎ একদিন আমার কানের কাছে আমি শুনি, আমি জানি না, কেউ বলে নাই আমাকে, তুমি উপস্থাপক।
আমার এই লাইনটা একদম ক্লিয়ার। এই লাইনটা ভাইরাল হয়ে যাবে কিন্তু। আল্লাহর কসম, আমি মসজিদে মানে আমার কানের মধ্যে শুনছি যে আমি উপস্থাপক, কারণ আমার কোনো কাজ ছিল না। সো যেই জিনিসটা আল্লাহ আমাকে গিফট করছে, সে জিনিস থেকে আমি যা কিছু পাইছি সেটা আমার গিফটেড। এখন আমার ভুল এর ভিতরে কি থাকবে না? আমি একটা মানুষ, আমি কাজ করতে করতে Definitely. আমি ভুল, আমি যাদের মনে কষ্ট বেশি দিয়ে ফেলছি, আমি যা কিছু আমার দ্বারা সমাজের ক্ষতি হয়েছে, আমি সব কিছুর জন্য তো আমার দায়, এটার জন্য তো আমার দুঃখ প্রকাশ এবং থাকবেই। আপনার একটা অসাধারণ গুণ আছে, আপনার সাথে আমি সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড। আপনি, আমি মনে করি যে ভুল করে স্বীকার করাটা এটা মানুষের একটা অসাধারণ। অবশ্যই, কেন আমরা ভুল করবো না? আমরা ভুল, মানুষ মাত্রই তো ভুল। মানে আমরা কেন সবাই খুবই জাজমেন্টাল, সবসময় বিচারপতি হয়ে যাই? আমরা সবাই ভুল করি আবার শুধরাই, আবার ভুল করি আবার শুধরাই। সোশ্যাল মিডিয়াতে মনে হয় যে একেবারে সবাই ভুলের ঊর্ধ্বে, যে কোনো ভুল পেলে আমাদের ধুয়ে মুছে ছারখার করে দেয়। না, কিন্তু আমরা অ্যাপোলজি করার জায়গাটায় অনেক বেশি পরিমাণে সংকীর্ণতার পরিচয় দিই। আমরা ক্ষমা চাই না, কিন্তু ক্ষমা চাই না। আমি ক্ষমা চাই, এবং আমি মনে করি যে ভুল হয়, এবং আমি ক্ষমা চাইতে, আমার ক্ষমা চাওয়ার মধ্যে কোনো ছোট হওয়ার কিছু নাই। জুলাই আন্দোলনের প্রসঙ্গে আপনার একটা খুব বোল্ড স্টেপ আমি পরবর্তীতে আমি বলবো। জুলাই আন্দোলনের সময়ের আপনার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লেখালেখি নিয়ে অনেক বিতর্কের তৈরি হয়েছিল। বিশেষ করে আমার একটা লেখা মনে পড়ে যে সম্ভবত একেবারে ফাইনাল ডেট দিন এরকম একটা স্ট্যাটাস ছিল যে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে, কিছুটা ফানি টাইপের আর কি। মানে আপনি হয়তো গেস করেননি এরকম আমি দিয়েছিলাম আগামীকাল ফাইনাল খেলা, বা এরকম কে কিছু একটা। জিতবে? কে জিতবে, রাইট। সো মানুষ খুব স্বাভাবিকভাবে এই জিনিসটাকে ভালোভাবে নেয়নি। কিন্তু আমি কোন জায়গা থেকে দিয়েছি সেটা আপনাকে একটু দেখেন। Right. এটা মানুষের পারসেপশন, কে কিভাবে নেবে। একই কথা আপনি ভালোভাবে নেবেন, একই কথা আপনি অন্যভাবে নেবেন। সরকারের কঠোর নীতির, কঠোর দমনের যেই রাত, সেই রাতে একটি স্ট্যাটাসও কিন্তু ভয়াবহ। সেখানে আপনি ফাইনাল খেলা বলে দিচ্ছেন কালকে, আর সরকারের লোকেরা বলছে কোনো খেলাই নাই, সব নিয়ন্ত্রণ। ফাইনাল খেলাটা তো হয়েই গেল। কিবরে ভাই, 3 অগস্ট যখন শহীদ মিনারের সব ছাত্ররা গেল এবং একটি ভিডিও ভাইরাল হলো, ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, চোখের পানি কি আপনি আটকে রাখতে পারছেন? আমিও পারি নাই, আমরা রাজপথে ছিলাম না, শেয়ার দিয়ে দিছি। শেয়ারের পর ফোন, ভাই এই মন্ত্রী মিনিস্টার যা ছিল সবার ইন্টারভিউ করছি না ভাই? ইন্টারভিউ তো সবার করছি, সম্পর্ক তো ইন্টারভিউর কারণেই, কেন আমাদের সাথে তো সবার ছবি থাকবে, আমরা ইন্টারভিউ করছি। আমরা কি ওই অতটুকের চাপ সামলানো? আমি তো বুঝছি যে ওরা যদি খালি টিকে যাইতো তাহলে আমি পর্যন্ত মানে গলা কেটে ফেলাইতো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে যে যে যার জায়গা থেকে আসলে তার ভূমিকা রাখছে। যেদিন আবু সাইদকে মেরে ফেললো সেদিন কত মানুষ নীরবে কাঁদছে জানেন? অনেক মানুষ নীরবে কাঁদছে, কিছু করতে পারে, রাস্তায়ও ছিল না। এটা একটা ঘটনা হইতে পারে? রেসিডেন্সিয়াল মডেলের একটা ছেলে যেদিন মারা গেল, ঠিক আছে, এখন আমাদের আবেগ তো আমরা আসলে প্রকাশ ওইভাবে করতে পারিনি, আমাদের কষ্ট লাগছে। আমরা বাকি সব বাদ দিলাম, আমাদের আমাদের এই ছাত্ররা তো কয়দিন পর আমাদের বাচ্চারা তাদের বয়সী, বা আমাদের বাচ্চারাই তাদের বয়সী হয়ে যাবে। তো এদের মৃত্যুটাকে কেউ সহজভাবে, কোনো মানুষ সহজভাবে নিতে পারবে না। ডেফিনেটলি। ফ্ল্যাট চাওয়া নিয়েও একটা বিতর্কের তৈরি হয়েছিল। আপনার ফ্ল্যাট চিঠি- চাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল না, এটাকে বলা হয় যে স্মরণকারের সেরা বিতর্ক। আমার মনে হয় না যে ওবায়দুল কাদেরকে নিয়েও এত কথা হয়েছে যত কথা আমাকে নিয়ে হয়েছে একটা চিঠি লেখার কারণে। চিঠিটা আপনি এই ভাষায় কেন লিখেছিলেন? আপনি ডিরেক্টলি চাইলেই আচ্ছা, পাইতেন। এটা একটা মজার, এখানেও একটা কথা আছে। চিঠিটা কি হাতের লেখা চিঠি না টাইপিং চিঠি? আমি অতটা এই মুহূর্তে মনে করতে টাইপ পারছি না। চিঠি। টাইপ চিঠি। আচ্ছা ঠিক আছে, আমি তো কোনো না কোনো মাধ্যমে চিঠিটা পাঠাইছি, আমার ধরতে হয়েছে না কাউকে। হ্যাঁ, আমি ধরছিলাম কাকে? আমি ধরছিলাম হচ্ছে সাবেক ফুটবলার আরিফ খান জয়, আচ্ছা। মানে আমাদের মিডিয়ার সাথে, আমাদের সাথে সম্পর্ক যুক্ত। যে জি, উনি আওয়ামী লীগ করতেন। উনি আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন, জি। যুব ক্রীড়া মন্ত্রী। ইন্টারভিউ করেছি আমি ওনাকে আরেকটা টেলিভিশনে। ঠিক আছে, তো আমি ওনাকে বলছি যে ভাই আমার একটা জমি লাগবেই, আমি পাই নাই, আপনি মন্ত্রী হইছেন, আপনি আমার জমি দিবেন। সে কিন্তু আমাকে মন্ত্রী হওয়ার আগে সে বলছে, দাঁড়াও, তুমি অ্যাপ্লিকেশন করে পাও নাই, আমি যখন আসবো তখন আমি তোমার জমির ব্যবস্থা করে দেবো। ওই সূত্রে আমি তাকে বলছি, এবং আমি এই জমির জন্য না, মানে আমার তখন তো, আমি আপনাকে টাইমিংটা ধরেন, আপনি 2014 সালটা, তার মানে কি আমার সবচেয়ে ক্রাইসিস পিরিয়ডের সময়টা না এটা। ওকে। আমি তো আপনাকে টাইম লাইনটা বললাম যে Right.
17 সালে গিয়ে আমার এই চ্যানেল আই এবং অন্যান্য কাজ আমার ও শুরু এটারও হলো। আগে অ্যাপ্লাই করা? 14 সালে এই চিঠিটা, আচ্ছা, 14 সালে আমি আরিফ খান জয়ের মাধ্যমে এই চিঠিটা পাঠাই এবং চিঠিটা সত্যিকার অর্থে আমি আজকে বলি এটা লিখে দিয়েছিল তার পিএস, আমি তার নামটা ভুলে গেছি। আমি তারপরেও এটা তো দায়ভার তো আমার, নিশ্চয়ই আপনি চিঠিটা দেখেছিলেন। আমি চিঠি দেখিও নাই। সিরিয়াসলি? আমি চিঠি দেখছি কখন, ওই চিঠির উপর একটা সিগনেচার লাগে, ঠিক আছে? চিঠিটা যখন আমাকে দিছে তখন আমি চিঠিটা সিগনেচার করে দিছি। তখন আমি কি মা লেখা, মমতাময়ী লেখা, উপমহাদেশের কি লেখা, এত কিছু চিন্তাও করি না। লেখা থাকলেই বা কি, আমার তো জমি দরকার। আমার মাথায় ওগুলি ছিল না ভাই, ঠিক আছে? আমি একজন প্রধানমন্ত্রীকে চিঠি দিব যে আমাকে একটা জমির মানে জায়গা মতো চিঠিটা যেন পৌঁছে। তো এইটাকে নিয়ে যেইভাবে আমাকে তেলবাস, চাটুকার, জাতীয় তেলবাস এবং যেভাবে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা হলো, এবং সেটা আমি পরে আসছি। প্রথমে হচ্ছে আমার রিয়েলাইজেশন হয়েছে যে এটার দায়ভার আমার। আমি আপনাকে এখন বলছি যে অমুকে লিখে দিয়েছে, তমুকে লিখে দিয়েছে, বাট দায়ভার আমার, চাটুকারিতাটা হয়েছে, এই জন্য আমি ক্ষমাও চাইছি। শেষ না চ্যাপ্টার, আমাকে তো ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু আমাকে সামাজিকভাবে এটা নিয়ে যেইভাবে হেনস্থা করা হলো, আমি মানসিকভাবে এবং আমার পরিবার আমাদের একেবারে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া হলো। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় পাওয়ার, একজন ভয়ঙ্করতম। মানুষকে সবচেয়ে বড় ডিমোরালাইজড করে দিতে পারে এই একটা চিঠি। যাই হোক, আমি এটার জন্য এখনো অনুতপ্ত যে এটা মানে এইভাবে এই ভাষায় লেখা। ফরচুনেটলি আমার আপনার কোনো জমি পাওয়া হয় নাই নাকি হয়েছে? না না, জমি আমি পাইছিলাম, এবং আনফরচুনেট হলো যে আপনারা একটা কথা শুনলে অবাক হবেন যে ওই সময় যে যার কাছে আমি চিঠি লিখেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ওখানে ওই চিঠির মধ্যে লিখে দিয়েছিল 10 কাঠা জমি দেওয়ার জন্য আমাকে। ওকে, ওনার মন্ত্রীরাই ওনার কথা শুনতো না ওই সময়। মন্ত্রীরা যতটুকু শুনতো, সচিবরা শুনতো না, আরো সচিবরা যতটুকু না শুনতো তার চেয়ে বেশি শুনতো না হচ্ছে রাজুকের চেয়ারম্যান। ওই জমি কমতে 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 পরে আমি 3 কাঠা পাইছি, তাও ওই আরিফ খান জয়কে আমার রাজুকে 2 বার নিয়ে যাইতে হয়েছে, এবং সেটা আরিফ খান জয়ের রেফারেন্সে আমি 3 কাঠা জমি পেয়ে 2 দিন পরে বিক্রি করে দিয়েছিলাম। 2 দিন পর বিক্রি করে ইউ আর দিয়েছিলাম। ব্রুটালি অনেস্ট। 2 দিন পরে বিক্রি করে দিয়ে আমি জমা দিয়েছিলাম, সেই জমির জন্য কিন্তু টাকা জমা দিতে হয়, 20 লাখ না 22 লাখ টাকা আমার জমা দিতে হয়েছিল। 43 লক্ষ টাকা আমি বিক্রি করছি, 23 লাখ টাকা আমার লাভ হয়েছে, এবং সেটা দিয়ে আমি একটা রেস্টুরেন্ট দিয়েছিলাম বনানীতে, এটার কি অবস্থা এখন? চেন্নাই এক্সপ্রেস। 8 মাসের মধ্যে মোটামুটি আমার তলপি তলপা সব আমার গন কেস। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো আমার জমিও রইলো না, রেস্টুরেন্টও রইলো না, টাকাও রইলো না, রইলো শুধু চিঠি এবং মান সম্মান যা এবং যাওয়া মান সম্মান যাওয়া। তো আমি আসলে এটা নিয়ে হাসি এখন, যেটা দুর্ভাগ্য। কিন্তু 14 সালের একটা চিঠি বারবার ভাইরাল করা, এটা উদ্দেশ্য প্রণোদিত আর একজনকে ছোট করার প্রচেষ্টা। এই ঘটনাটা ঘটাই লোকে আপনি ফাইন্ড আউট করতে না পারছেন? না, এটা কেউ ভাই, এই যুগে ঘটনা ঘটানোর কোনো বিষয় না, কিন্তু ঘটনা- আপনার মিনিস্ট্রি থেকে একটা চিঠি বের করে আপনার এই এত পরিশ্রম করে সিক্রেসিগুলি ছিল না বলেই আজকে এই সিক্রেসি রাখতে পারে নাই। ওনার সরকারের নানান ব্যর্থতার ফলাফলই তো হচ্ছে ওনার এই পালায় যাওয়া, নাকি? ওনার যদি এই ব্যর্থতাগুলো যদি শুরু থেকে যদি না থাকতো, তাহলে অবশ্যই উনি সুষ্ঠু ইলেকশন দিতেন, একটা সিস্টেমে উনি চলতেন। উনি সবকিছুই সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার কারণেই তো আন্দোলন হলো, এবং আন্দোলন পরবর্তী যে আজকের এই আমাদের বিভিন্ন বিরোধ বা বিভিন্ন রকম, কারো মান সম্মান যাচ্ছে, কারো থাকছে, একটা ভেদাভেদ, এই পরিস্থিতিটা তো অন্যরকম হতে পারত। আমরা শেষের দিকে চলে আসছি, কিন্তু আমার কাছে তেষ্টা মিটছে না। মনে হচ্ছে আপনার সঙ্গে আমি অনেক কথা বলি, আরও অনেক কিছু জানার চেষ্টা করি। আমার শেষের দিকে এসে মনে হচ্ছে যে আমার এই আড্ডাটা আরও বড় হলে ভালো হতো। কোনো কিছু কি বাদ দিলাম আমি? আমি আপনার শোর মাধ্যমে একটা বিষয় একটু ক্লিয়ার করব। আমার একটা ভুল এবং মানুষের একটা ভুল ধারণা, এটা আমি আজকে একটু পরিষ্কার হৃদয়ে বলতে চাই আপনার কাছে। কেন বলতে চাই? কারণ আপনার অনেক দর্শক আমার প্ল্যাটফর্মের বাইরে, আমি সবচেয়ে বেশি মনে করি যে কার কাছে আসলে আমি কথা বলতে পারবো সেই লোকটি আপনি। জি, আলহামদুলিল্লাহ। আমার উপস্থাপনা জীবনের একটি বড় ভুল হচ্ছে, আমার একটা কন্টেন্ট হয়েছিল যেখানে বনানীর একটা বাচ্চা ছোট ছেলে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম
যে তোমাকে বিদেশ থেকে যে টাকাটা দিবে সে টাকাটা তুমি কি করবা, সে তখন একটা উত্তর দিয়েছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে নিয়ে, বেগম খালেদা জিয়া, উইথ ডিউ রেসপেক্ট, জি। বেগম খালেদা জিয়াকে নিয়ে। সেটা মানুষ ভেবেছে তাকে আমি শিখিয়ে দিয়েছি, কারণ এতটুক বাচ্চা সে কিভাবে এই কথা বলবে। বিশ্বাস করেন কিবরিয়া ভাই, আমি এরপরে বলেছি আমি আমি মানে আল্লাহ যেন আমাকে, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমাকে এবং আমার পরিবার সহ এর শাস্তি দেয়। এই বাচ্চাকে আমি শিখাই দিইনি। এই বাচ্চাটি হচ্ছে একটি বস্তির ছেলে। এই বাচ্চাটি যেদিন এই কথাটা বলে সেদিন তার মা বাবা সবাই ওইখানে উপস্থিত, বাবার সাথে মার ঝগড়া, বাবা নিচে মা উপরে, বস্তিবাসী মিলিয়ে তারা সবাই একটা সংঘবদ্ধ হয়েছে যে এখন তারা অনেক টাকা পাবে, কারণ তারা স্টার হয়ে গেছে। এবং তাদেরকে আওয়ামী লীগের কোনো নেতা বা কেউ একজন লোকাল বস্তির কেউ শিখিয়ে দিয়েছে যে বেগম খালেদা জিয়ার নামে বদনাম করলেই টাকা পাওয়া যাবে। এটা তার বাবা বা তার কোনো লোক তাকে শিখিয়ে দিয়েছে, যে কারণে এই বাচ্চা এই কথাটা বলছে। এখন আমি কোথায় ভুল করছি, যে কারণে আমি অনুতপ্ত। বাচ্চা বলছে ডাবল কোশ্চেন এই করাটা। পর্বটা আমি ডাবল কোশ্চেন তো করছি, আমি নিজেই অবাক হয়েছি যে এইটা কি উত্তর। আচ্ছা, এই পর্বটা যখন রেকর্ড হয়ে যায় তখন আমি আমার টিমের সাথে বলি যে এটা তো দেওয়া যাবে না। আমার তখন ইউটিউব হচ্ছে আমার একমাত্র আয়ের সোর্স, একদম। ওইটা 2017 সালের ঘটনা, তখনও আমি চ্যানেল আইতে 300 সেকেন্ড শুরু করি নেই। একমাত্র ইউটিউব দিয়ে আমি সারভাইভ করি। আমার যারা ক্যামেরাম্যান এবং যে আমার সাথে যারা কাজ করছিল তারা বলে যে জয় ভাই, এই কন্টেন্ট মানুষ দেখবে কেন যদি এই কথা না থাকে, মানুষ দেখা দিয়ে কথা। আমি সামহাও কনভিন্স হয়ে আমি এটা প্রচার করলাম। এটা হচ্ছে আমার জীবনের উপস্থাপনা, জীবনের আমার উপস্থাপক হিসেবে একমাত্র ভুল, সেরা ভুল, যে ভুলের আসলে আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমি মনে করি যে আল্লাহর কসম যে আমি এই কথাটা বলি না, এটা মানুষ বিশ্বাস করুক এবং আমাকে ক্ষমা করে দেখ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গ্রাউন্ডটা যদি আমি আপনাকে বলি, আমি দেখেছি ভিডিওটা, সেটা হচ্ছে ওই কালচার বা ওই সমসাময়িক সময়ে চাটুকারিতা কিন্তু সর্বস্তরে ছিল। সাংবাদিক বলেন, বেগম খালেদা জিয়ার নামে কেউ কথা বলা মানে হচ্ছে সে পুরস্কৃত হওয়া। এক্স্যাক্টলি, সময়টা এরকমই ছিল। সময়টা এরকমই ছিল। সো সামহাও আপনাকে মানুষজন রিলেট করেছে যে ওকে ফাইন, আপনি হয়তো ওই জিনিসটাই করার আমার চেষ্টা- মাথায় পুরস্কার ছিল না, আমার মাথায় ছিল যে সে বলে ফেলাইছে, আমার কন্টেন্টটা ভারী হয়ে গেছে। শুনেন, বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মামলায় জেল খাটছে। পৃথিবীতে এটা তো আসলে কেউ একটা মানে এটা পাগলও বিশ্বাস করবে না যে উনি 2 কোটি টাকা, মাত্র 2 কোটি টাকার জন্য ওনার জন্য এটা হবে। এটা তো কথাটা যদি হয়তো 2000 কোটি টাকা, তাও একটা মানুষ চিন্তা করতো অনেক টাকা, তো এটা স্বপ্নের বাইরে। 2 কোটি টাকা নিয়ে কিসের মামলা হয় ওনার মতো একজন এত বড় প্রধানমন্ত্রীর? তো সেটাতে হাস্যকরই, মামলাটাই হাস্যকর। তার মধ্যে এই ছেলেটা বলছে, এটাকে আরো হাস্যকর লাগছে। এবং এই কন্টেন্টটাকে আমি যখন প্রচার দিচ্ছি, এটা আমার ভুল হয়েছে, এই ভুলটাকে আমি স্বীকার করি, আমি জাতির কাছে এই ভুলের জন্য ক্ষমা চাই। এটি আমার একমাত্র ভুল। জি, আপনি এটা আপনার চ্যানেল থেকে আপলোড করেছেন, আমার ইউটিউব চ্যানেল থেকে, সো রেসপন্সিবিলিটি ডেফিনেটলি আপনার কাছে একদম গেছে। আমার। এবং সেজন্য তো আমি বলছি যে আমি এটার জন্য ক্ষমা চাই। এই ভুলটা আমি করে ফেলছি। মানুষ তো ভুল করে, আমি এই ভুলটা এই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার প্রথম দিকে করা এই ভুলটাই আমার এই উপস্থাপনা জীবনের একমাত্র ভুল, আর বাকি কোনোটা ভুল না। কিন্তু ওই সমসাময়িক সময়ে তো আপনি বোধহয় ভুলের কথাটা বলেন নাই, যে আমি না- বলছি, বলেছেন? পরদিনই বলছি, আচ্ছা, একদম পরদিনই বলছি। এবং ওই ছেলে আবার আমাকে ভিডিও করছে, ওই ছেলের কাছে আমি গেছি, সে কেন মিথ্যা বলছে যে আমি তাকে শিখাই দিছি। আরেক গ্রুপ গেছে, তার কাছে আবার সে বলছে আমরা শিখাই দিছি। ওহো, ঠিক আছে, ওনারা শিখাই দিচ্ছে, আমার নাম বলে নাই, ওনারা শিখাই দিচ্ছে। তো ওনারা কারা এটাও ক্লিয়ার না। কিন্তু যাই হোক, এটা এখন আর ক্লিয়ারের না, উপরে তো আল্লাহ আছেন। আমি শিখাই দেইনি, এটা আমি আমার ক্লিয়ার। এবং আমি যে ভুল করছি প্রচার দিয়ে, সেটাও আমি ক্লিয়ার। এর জন্য আমি ক্ষমা চাই। ক্ষমা করে দেওয়াটাই সবচেয়ে মহৎ গুণ। ডেফিনেটলি। এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছি, এ ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি, আমি উপস্থাপনা বা কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটাকে এভাবেই দেখছি। এই যে ভুলগুলো, এগুলো অনেক সময় আমাদেরকে লোভনীয় করে তোলে। মানে ওই যে আপনার টিম মেম্বাররা যা বলেছে না যে Right. এটা এটা না হলে মানুষ দেখবে কেন, ইট ইজ অ্যাবসলিউটলি রাইট। ওরা কিন্তু
মানে পারফরমেন্সের জায়গাটাতে অসাধারণ কথা বলেছে, কিন্তু আপনি যখন দেখবে কেন, মানে আপনি একটা পারফরমেন্স ক্রিয়েট করছেন, তারপরে এটার ইম্প্যাক্টটা কী হতে পারে ওইটা যদি আপনি চিন্তা না করেন, তাহলে ডেফিনেটলি একটা সবচেয়ে ডেঞ্জারাস বড় গেম। কিবরিয়া ভাই, আমি আরো কষ্ট কোথায় পেয়েছি জানেন? আমার বাবা খুব কষ্ট পাইছে। আমার বাবা সে সময় অসুস্থ ছিলেন। মানে আমার বাবা ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এবং পরে উনি পরিচালক, সদস্য পরিচালক হিসেবে কাজ করেছেন। তো উনি ছিলেন বাংলাদেশ প্রকৌশল সমিতি, বিএনপির প্রকৌশল সমিতির সভাপতি। উনি রিটায়ার করেছেন, সমস্ত বিএনপিপন্থী প্রকৌশলীদের যে সংগঠন তার সভাপতি তিনি। আমার এরকম পেজে এরকম একটা জিনিস গেছে, আমার বাবা খুব কষ্ট পেয়েছে। আমার ফ্যামিলি, আমার যে মেজো চাচা তিনি হচ্ছেন শরীয়তপুর জেলার বিএনপির সভাপতি রানিং এবং উপজেলা চেয়ারম্যান তিনি যখন হয়েছিলেন 99% ভোট তিনি পাইছিলেন উপজেলা চেয়ারম্যান হিসেবে, 99%। তো আমাদের ফ্যামিলি হচ্ছে এইরকমভাবে একটা রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী, সেই দলটি হচ্ছে বিএনপির। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সেখানে আমি বেগম খালেদা জিয়ার নাম যে এইভাবে বলেছেন, তার কন্টেন্ট আমার চ্যানেলে আপলোড দিয়ে যে অন্যায় করেছি, সেটা আমি আমার পরিবারের কাছে ছোট হয়েছি। জয় ভাই, আমরা আপনার সমসাময়িক সময়ে আরও বেশ কিছু কাজ, যেটা খুব ভালো কাজ আমি বলবো, আপনি ওয়েব সিরিজ করছেন, অভিনয় করছেন, এবং সেখানে কি নতুন কোনো মাত্রা যুক্ত হচ্ছে নাকি ওই? আমি আসলে তো উপস্থাপক এবং অভিনেতা, এবং অভিনেতা তো আগে, তো অভিনেতা হিসেবে এই সময়ে 2025-এর এই যে ঈদে আশফাক নিপুণের জিম্মি রিলিজ পেল, সেখানে আমি জয়া আপার সাথে কাজ করলাম। এই ঈদে 25-এর ঈদেও আমার কাজ আছে। 2000 সালের ঈদে আমার 25টি নাটক ছিল। 2000 সালে, আজ থেকে 25 বছর আগে। 25 বছর আগে এক ঈদে আমার 25টি নাটক ছিল, এবং 25 সালেও আমার কন্টেন্ট 8টা বা 9টা ভালো কন্টেন্ট মুক্তি পেল। তার ভিতরে আমার একটি কন্টেন্ট, মানে আমার অভিনীত কন্টেন্ট আছে। এক জীবনে অভিনেতা হিসেবে আমার এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? আমি হয়তো ভালো অভিনেতা অত না, কিন্তু আমি যে এত লম্বা একটা সময় পার করলাম, এই জন্য আপনাদের থেকে আমি একটা থ্যাঙ্কস আশাই করতে পারি। ডেফিনেটলি ইউ আর। সো এই জার্নি, এবং আমার একটা পরিতৃপ্ততা আছে অভিনেতা হিসেবে, আমি আপনাকে বলে রাখি। 1998 সাল থেকে 2025 পর্যন্ত যত সেরা নায়িকা আছে, আমি সবার বিপরীতে নায়ক হয়েছি। আমি ভালো নায়ক না, আমি ভালো অভিনেতা না, কিন্তু আমি সব নায়িকার নায়ক হয়েছি। ওয়াও, না এটা এক ধরনের সেলফ স্যাটিসফ্যাকশন তো ডেফিনেটলি আছে। এটা সেলফ স্যাটিসফ্যাকশন নিয়ে তো বাঁচি আমরা আর বাঁচবো কি দিয়ে? না ডেফিনেটলি। আমি একবার শেষের দিকে চলে এসেছি, আপনার এই প্রশ্ন বা এই পার্টটা দিয়েই, এই কথা দিয়েই শেষ করতে চাই। গিভ মি সাম সাজেশন, একজন উপস্থাপক হিসেবে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? একদম ব্যক্তিগত কিবরিয়াকে আপনি পরামর্শ দেন। কিভাবে? আমি পরামর্শ বলবো না, আপনার কাছে আমার একটা প্রত্যাশা থাকবে। উপস্থাপক হিসেবে হয়তোবা আমি অনেক বেশি ভাইরাল, অনেক বেশি আলোচনায় থেকেছি, আপনার চেয়েও বেশি হয়তোবা। ডেফিনেটলি ইউ আর। কিন্তু আমি চাইবো যে উপস্থাপক যে দেশের একজন সেরা ব্যক্তি, একজন সেরা জ্ঞানী ব্যক্তি, উপস্থাপক যে একজন পৃথিবী জুড়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটি আপনি বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে যাবেন। সেটি হয়তো আমার দ্বারা আর সম্ভব হবে না, কারণ আমার যেহেতু মিশ্র একটা ইমেজ আমি তৈরি করে ফেলেছি বা হয়ে গেছে, কিন্তু আপনার সেটা হয় নাই। আপনার ইমেজটা একদম ফুলের মতো পবিত্র আছে। আপনি এই ফুলটাকে পৃথিবীর সবচেয়ে সুগন্ধময়ী ফুলে পরিণত করেন। আমি আপনার সফলতা দেখে যেন স্যালুট দিতে পারি যে কিবরিয়া ভাই, আমরা একই পথে ছিলাম। আসলে ওই স্বপ্নটাই আমি দেখেছিলাম যেখানে আজকে আপনি গিয়েছেন, এবং আপনি যাচ্ছেন, আপনি যেতে থাকেন। চাইলাম, পরামর্শ দিয়ে দিলেন, রেসপন্সিবিলিটি। থ্যাংক ইউ ব্রাদার, আপনি অনেক ভালো থাকবেন, আপনার পুরো পরিবারের জন্য এবং আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। এবং ইউ আর সুপার ট্যালেন্টেড প্রেজেন্টার। আমি বলছি এটা আমার কাজের অভিজ্ঞতার জায়গাটা থেকে। যারা দর্শক হিসেবে আজকের এই এপিসোডটা দেখবে,
তারা হয়তো অনেকেই আমাকে এটা নিয়ে আলোচনা সমালোচনা করবে, বাট আমি আমার 18 বছরের ক্যারিয়ারের জায়গা থেকে আপনাদেরকে একটা কথা বলছি, হি ইজ রিয়েলি ট্যালেন্টেড। এবং এই ট্যালেন্টটা কেন, সেটার উপরে আমি একটা মাস্টার ক্লাস নিতে পারবো আপনার, মানে টু বি অনেস্ট আমার কাজের জায়গার অভিজ্ঞতা থেকে 1 থেকে 1.5 ঘন্টা আমি একদম গ্রামার দিয়ে বুঝিয়ে দিতে পারি যে কেন আমি ওনাকে ট্যালেন্ট বলছি। কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যাই হোক না কেন, যেই আলোচনা বা সমালোচনার জায়গাটা তৈরি হয়েছে সেটা ওনার গাটস আছে বলেই হয়েছে, এবং আমি বিশ্বাস করি ওনার দ্বারা আরও দুর্দান্ত কিছু কন্টেন্ট হয়তো ফিউচারে আপনারা পাবেন, এবং সেটা সম্ভব, বিকজ হি ইজ এ জিনিয়াস ওয়ান। সো দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। অনেক ভালো থাকুন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।